নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন ৮টা। যাচ্ছি বাচ্চাদের স্কুলে ছাড়তে। মেহার মুখে এখনও খাবার, সে এখনও শেষ করতে পারেনি। আর রামা ভাবছে স্কুলে যাওয়ার আগে যদি দুটো শট দিয়ে যেতে পারি তাহলে মনটা আর কি শান্তি। দিয়ে এসেছি বাচ্চাদের স্কুলে, এক কাপ চা নিয়ে এবার বসেছি। বাড়িতে এবার একটু ফোন করব। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে তারপর একটুখানি হাঁটতে যাই। কিন্তু আজ বাইরে এত হাওয়া দিচ্ছে, সে আর সাহস করে উঠতে পারলাম না। অনেকেই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে দিদি তুমি যে পুলিশে রিপোর্ট করেছিলে তারপরে কি হলো। পুলিশকে আমরা যেদিনকে রিপোর্ট করি তার পরের দিনই আমাদের পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, কারণ আমরা ওনাদেরকে আমার ভাড়াটের যে ড্রাইভিং লাইসেন্স ছিল সেটা দিয়েছিলাম। সেই নাম্বার ট্র্যাক করে ওনারা জানান যে এখান থেকে মাত্র আধ ঘন্টা দূরেই স্টকটন বলে একটি জায়গা আছে, সেখানেই সে আছে। তো পুলিশ তার সঙ্গে কথাবার্তা বলে, সে স্পষ্ট জানায় যে তার বয়ফ্রেন্ড যে সেই নাকি মালপত্র সমস্ত কিছু নিয়ে গেছে। বয়ফ্রেন্ডের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়ে উঠছে না, তো জিনিসপত্র তার কাছেও নেই, আর সে টাকা পয়সা দিতে পারবেও না। পুলিশ তারপরে যা ইচ্ছা করতে পারে, এরকম ধরনের আর কি পুলিশকে জানিয়েছে। তো এবার পুলিশ আমাদেরকে জিজ্ঞাসাও করেন যে এরপরে কি তাহলে কী করবো, ওনাকে কি অ্যারেস্ট করবো। এরপরের স্টেপ হচ্ছে ওটাই যে ওনাকে অ্যারেস্ট করতে হবে, তারপরে কোর্টে গিয়ে সেটেলমেন্ট হবে। কিন্তু আপনাদের মানিকদা তো চায় না যে আমরা কোর্টে যাই বলে, তো ওই ব্যাপারটা আর ওই জন্য এগানো হয়নি। এদিকে আমরা ইন্স্যুরেন্সের সঙ্গেও কথা বলেছি। এখানে তো প্রত্যেকটা বাড়ির ইন্স্যুরেন্স নিতে হয়, সে তো আপনারা জানেনই। তো ইন্স্যুরেন্সে বাড়ির ভেতরে ফার্নিচার আমাদের কভার নেই। আমাদের আছে হচ্ছে গিয়ে যদি ঝড় আসে, ঝড়ে যদি ঘরদোর ভেঙে যায়, বা ধরুন ভূমিকম্পতে যদি ঘরদোর ভেঙে যায়, বা বন্যাতে যদি ক্ষতিগ্রস্ত হয়, বাড়িতে যদি আগুন লেগে যায়, কারণ ক্যালিফোর্নিয়াতে তো ভীষণ দাবানল লাগে প্রত্যেক বছর, সে তো আপনারা জানেনই। বা শিলাবৃষ্টিতে যদি আপনার ছাদ ক্ষতিগ্রস্ত হয়, এখানে ছাদ তো আমাদের দেশের মতো আপনার সিমেন্ট দিয়ে ইট পাথর এইসব দিয়ে তো তৈরি হয় না, তো ছাদ ওই জন্য ভীষণ কিছু শক্তপোক্ত হয় না। আর এটাও শুনেছি যে এখানে ছাদ নাকি 25-30 বছর পরে প্রত্যেকটা বাড়ির নাকি ছাদ পরিবর্তনের দরকার পড়ে। কেউ যদি বাইরে থেকে এসে যদি ভাঙাভাঙি করে সেটা কভার করে, কিন্তু ঘরের মধ্যে ফার্নিচার আমাদের কভার ছিল না। তো ইন্স্যুরেন্স থেকে পাওয়ার জন্য চান্স কিছু নেই, কারণ এরকম তো কখনো মাথাতেই আসেনি যে ভাড়াটের মাধ্যমে এরকম জিনিসপত্র চুরি হতে পারে বলে, কখনো আমরা শুনিনি এসব কিছু। তো ওটাই হচ্ছে কথা। এবার একটু খোঁজ খবর করে আবার দেখতে হবে, জিনিসপত্র আবার নিজেদেরকেই কিনতে হবে। তো এই হচ্ছে আলটিমেটলি ব্যবস্থা। চাইলেই কোর্টে যাওয়া যেতে পারতো, জিনিসপত্র দেখা যেত, কিন্তু মেহার বাবা একদম রাজি নয়, ওর হাতে একেবারেই সময় নেই, ও ওইসবে সময় দিতে পারবে না। তো হয়তো এই বাড়িটা আর ওই বাড়িটা দুটো বাড়িরই ইন্স্যুরেন্স এবার আপগ্রেড করতে হবে। দিনের শেষে আমি জানি না এই দেশের ব্যবস্থাপাতি কী, কিন্তু আমি দেখেছি আমাদের এই মোটামুটি 18-20 বছরের এই বিবাহিত জীবনে যে টাকা দেওয়াটা খুব ইজি, কিন্তু কোথা থেকে টাকা পাওয়াটা হচ্ছে গিয়ে খুব মুশকিল। মানে আপনার যখন যেটা দরকার হবে সেটা বাদ দিয়ে দেখবেন সব কিছু কভার করছে। তো সে ইন্স্যুরেন্সই বলুন বা ওয়ারেন্টিই বলুন, কোনো একটা জিনিস যদি খারাপ হয়ে যায়, যেই আপনি ওয়ারেন্টিতে ফোন করবেন সে বলবে সব কভার করে, কিন্তু আপনার যে দরকারটা সেটা বাদ দিয়ে সব করে। এটাই হয় আসলে, দরকারের সময় হয়তো কিছু পাওয়া যায় না, কেউ কেউ হয়তো পান, কিন্তু সবাই হয়তো পায় না। গাফিলতিটা আমাদেরই হয়তো আরও বেশি আমাদের জানা উচিত ছিল, কিন্তু এবার জানবো। মানুষ তো ঠকতে ঠকতেই শেখে, আমরাও আস্তে আস্তে ঠকছি আর শিখছি। মাঝে মাঝে যখন এরকম একা বসে থাকি, বাচ্চারা স্কুলে চলে যায়, আপনাদের মানিকদা কাজে, ওই পুরোনো ভিডিওগুলো টুকটুক করে দেখি। আজকে আপনাদেরকেও আমি টাইম মেশিনে করে সেই গত বছরে নিয়ে যাব, যেদিন আমাদের বাড়িটা পুরো একদম রেডি হয়ে যায়, যে এবার ভাড়ায় একদম দিয়ে দেওয়া হবে, টেনেন্ট ঠিক হয়ে গেছে সব কিছু। তো সেই দিনকে আমি একটা ভিডিও করেছিলাম জানেন, সেখানে দেখছিলাম সব সমস্ত কিছু ঘরটায় সাজানো ছিল, ফ্রিজ, তারপরে ওয়াশিং মেশিন, ড্রায়ার, সমস্ত কিছু ছিল, পর্দা। আজকে চলুন আপনাদেরকে ওই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। 1 বছর আগে বাড়িটা যখন সুন্দর করে সাজিয়ে যেভাবে ছিল, আর হয়তো এই জিনিসগুলো তো কোনো দিনই ফেরত পাবো না, ওইগুলো স্মৃতিই হয়ে গেল, এগুলো ভিডিওতেই থেকে গেল। চলুন আজকে আপনাদের ওই বাড়িটা একবার টাইম মেশিনে সেই দিনটা ঘুরিয়ে আনি। তারপর এখন তো খালি বাড়ি আপনারা দেখিয়েছেন, চলুন একবার ঘুরে আসি। এটা ছিল 30 সেপ্টেম্বর 2025 রাত্রি। সেদিনকে আমরা আমাদের নতুন বাড়ি থেকে পুরানো বাড়ির দিকে আসছি। এটা তো মাত্র গাড়িতে 2-3 মিনিটেরই রাস্তা। সঙ্গে করে রামা মেহাকেও আনছি, কারণ একবার ভাড়াটে চলে এলে এই বাড়িটাতে আমরা আর তখন আসতে পারবো না। ভাড়াটের সঙ্গে যাবতীয় কমিউনিকেশন আমাদের প্রপার্টি ম্যানেজারই করবেন। তো আমাদের প্রপার্টি ম্যানেজার বলেছিলেন, যাকে ওনারা ভাড়াতে ঠিক করেছেন, উনি নাকি আগে যার বাড়িতে ভাড়া থাকতেন সেখানে নাকি 8 বছর ছিলেন। তার মুখের কথায় বিশ্বাস করেছিলাম, আর ভেবেছিলাম আমাদের বাড়িতে তাহলে হয়তো নেই করে 3-4 বছর হয়তো থাকবেন। তো 3-4 বছর তাহলে এই বাড়িটাতে আসতে পারবো না, ছেলে মেয়েদেরকেও একবার নিয়ে যায়। 6 বছর ছিলাম বাড়িটাতে আমরা এখানে, বাচ্চারা এখানে বড় হয়েছে। কোভিডের লকডাউনে যখন সবাই চারিদিক ঘরবন্দি,
আমার বাচ্চারা এই বাড়িটাকে একদম তাদের স্কুল, পাড়ার মাঠ সব কিছু বানিয়ে ফেলেছিল। দেয়ালগুলো ছিল একদম তাদের গুহা চিত্রে ভর্তি। যখনই হাতে একটা পেন্সিল বা ক্রেয়ন পেত, মেহুটা একটু বড় হলেও রামা আঁকাকে করতো। এই যে সেই ফ্রিজটা খুব সুন্দর করে পরিষ্কার করিয়েছিলাম, একদম ধপধপে ঝকঝকে করে। ফ্রিজারটা ছিল এই ফ্রিজটার বিশাল বড়, সমস্ত জিনিসপত্র এখানে স্টোর করতাম। অনেকেই আপনারা বলেছিলেন, দিদি তোমার পছন্দের এত জিনিস যখন কেন তুমি এই বাড়িতে রেখে দিয়ে গেছিলে। এখানে যখন আপনি কাউকে ভাড়ায় দেবেন আর কি, বাড়ি ঘরদোর, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ড্রায়ার, এই সমস্ত জিনিস আপনাকে দিতে হবে। শুধু তাই নয়, তার সাথে আপনাকে গ্যাস ওভেন, এমনি ওভেন, মাইক্রো ওভেন, ডিশ ওয়াশার, এই সমস্ত কিছু আপনাকে দিতে হবে। আমি এগুলিকে নিয়ে চলে গেলেও আমাকে তখন তাকে নতুন কিনে দিতে হতো। ব্যাকইয়ার্ডটাকেও একদম খুব সুন্দর করে ঘাস টাস কাটিয়ে ধুয়ে একদম সুন্দর করে রেডি করে দেওয়া হয়েছিল। এগুলো ছিল আমাদের সোলার লাইট, এখনও লাগানো আছে। এখনও রাত্রিবেলা হলেই সে বাড়িতে লোক থাকুক না থাকুক, সে কিন্তু তার কাজ করে, ব্যাকইয়ার্ডটাকে সে আলোকিত করে রাখে। আর আমার মনটা সেদিনকে খুব খারাপ ছিল, হাতে করে সোলার প্যানেলগুলোকে ভালো করে পরিষ্কার করছে। হলের এই যে পর্দাগুলোও মোটামুটি এখন স্মৃতি, মাত্র দুটো রেখে দিয়ে বাকি সব সে নিয়ে গেছে। রং করানোর পরে বাড়িটা একদম যেন মনে হচ্ছে নতুন, যখন আমরা নতুন কিনেছিলাম একদম এইরকম চকচকে ছিল। তারপর তো বাচ্চারা তাদের শিল্পকলা ফলিয়েছিল গোটা দেয়াল জুড়ে। চলুন এবার একবারটি ওপরটাও ঘুরে আসি। এই বাড়িটা যখন আমরা ছেড়ে নতুন বাড়িতে যাই, তো নতুন বাড়িতে যাওয়ার পরে মোটামুটি 3-4 মাস বাড়িটা আমরা কাছে রাখি, তারপরে ভাড়াই দিই। 3-4 মাসের মধ্যে বাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়, রং করা হয়। প্রতিদিন আমরা আসতাম একবার করে। জানলায় ওই যে পর্দাগুলো লাগানো আছে দেখছেন, ওইগুলিও এখন স্মৃতি। এই বাড়িটাতে একতলায় ছিল একটা রুম আর দোতলায় ছিল 3টে রুম। একটি রামার, একটি মেহার আর একটি আমাদের। এটি ছিল মেহার রুম। গোটা বাড়ির মধ্যে এই রুমের কার্পেটটা হচ্ছে সব থেকে নোংরা ছিল। কি কি রং দিয়ে যে ও রং করতো ভগবান জানে, কত যে কার্পেট ওয়াশ করানো হয়েছিল, কিন্তু এই দেখুন এই দাগগুলো আর তোলা যায়নি। সেদিন মেহার মনটা মাত্রাতিরিক্ত একদম খারাপ ছিল, একটা কথা বলেনি সেদিনকে ওই বাড়িটাতে এসে। এই যে এই বোর্ডটা লাগানো থাকতো এই ঘরটা দেয়ালে, রামাকে বললাম যা তুই বার কর, কারণ এই বাড়িটাতে এই সমস্ত জিনিসগুলো কিছু রেখে দেওয়া যাবে না। এখান থেকে যাচ্ছি এবার। এই যে এটা ছিল রামার রুম, তবে নামমাত্রই ছিল এটা রামার রুম, এটা গেস্ট রুম হিসাবেই বেশি ব্যবহার হতো, কারণ রামা তখন আমাদের সাথেই শুতো। এই ঘরটা ছিল সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে পর্দাগুলি দেখছেন, এগুলিও এখন স্মৃতি। দোতলায় এই ঘরটি ছিল একদম রাস্তার ধারে, তো মাঝে মাঝে এখানে এসে উপর থেকে রাস্তার দিকে তাকিয়ে থাকতাম। যদিও লোকজন এখানে খুব বেশি দেখতে পাওয়া যায় না, কিন্তু তবুও ওই আর কি। চলুন, এই ঘরটাও মোটামুটি খুব সুন্দর করে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এই রুমটার পাশেই আছে লন্ড্রি রুম, যেখানে আমার ওয়াশার ড্রায়ারটা ছিল। তারাও তো এখন স্মৃতি। এই দেখুন কি সুন্দর ওয়াশার ড্রায়ারটা ছিল, যদিও 6 বছরের পুরনো ছিল, কিন্তু যেহেতু একা হাতে ব্যবহার ছিল তো ওই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্র্যান্ড নিউয়ের মতনই দেখাতো। আর লন্ড্রি এই সিঙ্কটা আমাদের ঠাকুরের থালা বাসন ধোয়ার জন্য কাজে লাগতো। এই যে চলুন এখান থেকে বেরাই। একা বসে থাকলেই মাঝে মাঝে আমি এই ভিডিওগুলো বার করে করে দেখি, আমার জিনিসগুলো এখন কোথায় আছে কি জানি। ফ্রন্ট লোডের কি সুন্দর দুটো ওয়াশার ড্রায়ার ছিল। নেহাত সেদিনকে বাড়িটাতে না ছিল কোনো খাট, না কোনো কমফোর্টার, না কোনো বালিশ। সাথে থাকলে সেই রাতটা ইচ্ছা ছিল আমরা সেদিনকে ওখানেই কাটাই। এই যে বেডরুমে দেখছেন যত পর্দা, এগুলিও এখন সব স্মৃতি। সে সাথে করে এগুলিকেও নিয়ে গেছে। সেই সপ্তাহ থেকেই যেহেতু ভাড়াটে চলে আসবে, তারপরে আর এই বাড়িটাতে আমরা আসতে পারবো না সে যতদিন থাকবে, তাই ভালো করে আমরা বাড়িটা দেখছিলাম যে কোথাও কিছু আছে কি না, সেগুলি সাথে করে নিয়ে যেতে হবে, না হলে সে হয়তো ফেলে দেবে। ওই জন্য কোথায় কোন ঘরে কি আছে না আছে দেখছিলাম। খুঁজতে খুঁজতে আমি অনেকগুলো আমার লিপস্টিক, নেল পালিশও পাই। এটি আমাদের মাস্টার বেডরুমের সঙ্গে বাথরুম ছিল, এটা আমার ছিল ভীষণ পছন্দের, কারণ এখানের বাথটবটা ছিল ভীষণ বড় আর ওদের বাথটবটা ছিল ছোট। আর এই স্ট্যান্ডিং শাওয়ারটা ওর খুব পছন্দ ছিল, স্নান করার জন্য নয়, এখানে বসে বসে গল্প করার জন্য। ভাড়াটে তখনও আসেইনি, আর ওর তখন থেকে চিন্তা ছিল কবে ভাড়াটে যাবে। কেন, সে তো থাকলে তো ভালো হবে না, ও যখন কলেজ পাশ করে আসবে ও কিন্তু এই বাড়িটাতে এসেই থাকবে, ততদিনে যেন আমরা এই বাড়িটাকে খালি করে দিই। মেহা যেমন একদম চুপ, আর এইটা হচ্ছে একদম সেই পাকু বুড়ি, সারাদিন পটর পটর সব জানা চাই, সব বোঝা চাই, সমস্ত কিছু ব্যাপারে ওর নাক গলানো চাই, কথা ওর শেষই হয় না। খুব বেশিক্ষণ ছিলাম না, ঘন্টাখানেক মতনই ছিলাম সেদিন, কারণ আপনাদের মানিকদার তো রাতে আবার অফিস থাকে, কল থাকে, তো ওই জন্য একটা ফেরারও তাড়া ছিল। টুকটাক যে সমস্ত জিনিসপত্র পড়েছিল মেহা আর মেহার বাবা মিলে গাড়িতে লোড করছিল। এই যে আপনাদের মানিকদা শেষে এখানে একটা টেবিল ছিল, সেটাকেও নিয়ে যাচ্ছে, কারণ তারা হয়তো ফেলেই দেবে এই ভেবে, তো এখন ওই জন্য আমরা আমাদের নতুন বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এটা একটা ল্যাপটপ স্ট্যান্ড ছিল, কিন্তু সুবিধা ছিল এটা এক জায়গায় থাকতো না, ওটা নিচে চাকা লাগানো ছিল, তো যেখানে দরকার হতো সেই অবধি নিয়ে চলে যাওয়া হতো। এই যে আর দুটো একটা জিনিস আছে, এই দুটো একটা জিনিস গাড়িতে পুরবো,
আর তারপরে নিয়ে চলে যাব। মেহার ওই যে খাটটা ছিল তার হেডবোর্ডটা ছিল এখানে, আর ছিল আমাদের আয়রন স্ট্যান্ডটা। তবে জানেন, এই ল্যাপটপের স্ট্যান্ডই বলুন বা মেহার এই খাটটার কথাই বলুন, এগুলো সব এই বাড়িতে এসে গ্যারেজে আছে। কারণ পুরনো বাড়িতে আমাদের ছিল 4টে রুম আর নতুন বাড়িতে 3টে, ওই জন্য একটা খাট খুলে গ্যারেজের মধ্যে রাখা। রামা এখানে বাবাকে হেল্প করছে এই খাটটাকে ট্রাঙ্কে লোড করার জন্য। এদেশে লোকজন খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, ওই জন্য দেখুন রাত্রে এখন খুব বেশি বাজে না, কিন্তু তার মধ্যেই একদম মোটামুটি সব ঘরেরই লাইট বন্ধ হয়ে গেছে। আমি যাবার আগে শেষবার এলাম গ্যাসগুলো প্রত্যেকটা বন্ধ আছে কিনা দেখার জন্য, আর প্রত্যেকটা ঠিকঠাক চলছে কিনা সেটাও দেখার জন্য। কারণ 2-3বার ক্লিনার এসে ঘরদোর পরিষ্কার করে গেছে, তো কেউ যদি কোনো কারণে পরিষ্কার করার সময় একটু যদি খোলা রেখে চলে যায় তাহলে তো সর্বনাশ। তাই নিজে একবারটি ভালো করে দেখে নিলাম, মানে মনটা এখন শান্তি। তাই তো দেখছি একটা জ্বলছে না, একটা আবার টিপ টিপ করছে, কেন কি জানি। পরে কোনো একজন হ্যান্ডিম্যানকে দেখে একটু ডাকতে হবে। চলো, মোটামুটি সবগুলোই বন্ধ। এটা কি হলো কি জানি, তখন তো সময়ও ছিল না ঠিক করানোর, তো ওইভাবেই রেখে দিলাম। একবার ডিশ ওয়াশারটাকে খুলেও ভালো করে দেখে নিলাম যে কোনো আমাদের বাসনপত্র ছাড়া হয়ে গেছে কিনা বা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। তো দেখলাম একদম নতুনের মতো পরিষ্কার করে দিয়েছিল ক্লিনার। এই দেখুন, রান্নাঘরের ড্রয়ারগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। প্রচুর জিনিস থাকতো এই সমস্ত ড্রয়ারগুলোতে আমার। এই বাড়িটাতে আমার সংসার পাততে 6 বছর সময় লেগেছিল। কত জিনিস টুকুর টুকুর করে গুছিয়েছিলাম, আর একদিনের মধ্যে পুরোটা খালি হয়ে গিয়েছিল। চলুন, এই যে সেই পর্দাগুলো, এগুলোকেও সে নিয়ে গেছে সাথে করে, এরাও এখন স্মৃতি। তবে টাইম মেশিনে করে আপনাদেরকে 6-7 মাস আগের সময় ঘোরাচ্ছি ঠিকই, কিন্তু পেট তো এখন আমার বর্তমানে চুঁই করছে। না এখনও জলখাবার খাওয়া হয়েছে, আর না এখনও দুপুরে রান্না বসানো হয়েছে। তাই টপাটপ করে চলুন বাড়ির লাইটগুলোকে বন্ধ করি, বাড়ির রাস্তা ধরি, আর দিয়ে একদম 2026-এর মে মাসে এসে পৌঁছাই। মঙ্গলবারের সকাল, আজকে নিরামিষ, রান্নাবান্না করতে হবে। এই যে একতলায় ছিল আর একটা রুম, এই রুমটার এই পর্দাগুলো অবশ্য রেখে দিয়ে গেছে, এগুলোকে সে নিয়ে যায়নি, মনে হয় রঙটা পছন্দ হয়নি। এখন বাইরে একটু বেরাবো, আমার গাছপালাগুলোকে জল দেবো, তারপরে রান্নাবান্না দুপুরের বসাবো। যাই হোক চলুন, বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।